একের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং তার সংস্থায় ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকেই সরগরম রাজ্য রাজনীতি। গত 9ই জানুয়ারি বিচারপতি শুভ্রা ঘোষের মুলতুবি রাখা এই জোড়া মামলার টানটান শুনানি চলল কলকাতা হাইকোর্টে। একদিকে তৃণমূলের তোপ, অন্যদিকে ইডির পাল্টা চাঞ্চল্যকর দাবি। ঠিক কি ঘটল বুধবার আদালতে? বুধবার দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে সওয়াল করেন ইডির আইনজীবী এস.বি. রাজু। শুরুতেই তার পক্ষ থেকে আবেদন জানানো হয়, যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই আপাতত হাইকোর্টে শুনানি স্থগিত রাখা হোক। ইডির আইনজীবী বলেন, 1 সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে শুনানি, এখন এখানে শুনানি না হলে আকাশ ভেঙে পড়বে না। পাল্টা সরব হন তৃণমূলের আইনজীবী মেনকা গুরুস্বামী। তিনি সাফ জানান, তৃণমূল সুপ্রিম কোর্টের মামলায় যুক্ত নয় এবং এই শুনানিতে কোনো স্থগিতাদেশ আসা উচিত নয়। এরপর শুনানির এক পর্যায়ে ইডির আইনজীবী দাবি করেন, ইডি কোনো সংবেদনশীল নথি বাজেয়াপ্ত করেনি। উল্টে তার দাবি, নথি বাজেয়াপ্ত করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়েই তৃণমূলের অভিযোগ দায়ের করা উচিত। এছাড়াও ইডির আইনজীবী প্রশ্ন তোলেন, তৃণমূলের ঠিকানা যদি মুখ্যমন্ত্রীর বাসভবন হয়, তবে কোনো তৃতীয় পক্ষের কাছে রাজনৈতিক নথি কেন থাকবে? তৃণমূলের মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে ইডি দাবি করেন, শুভাশিস চক্রবর্তী হলফনামা দিলেন কিভাবে, কারণ তিনি তো ঘটনাস্থলেই ছিলেন না। তৃণমূলের আইনজীবী কেন্দ্রীয় সংস্থার এই আচরণের তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, এই পক্ষ থেকে বলা হয়, গত 6 বছর ইডি চুপচাপ থাকার পর ভোটের ঠিক আগেই কেন সক্রিয় হলো? সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করার ক্ষেত্রেও ইডির আইনজীবীকে ন্যূনতম শিষ্টাচার বজায় রাখার পরামর্শ দেন মেনকা গুরুস্বামী। ছাড়াও তৃণমূলের আইনজীবী প্রশ্ন তোলেন, যদি মমতা ব্যানার্জি সমস্ত ফাইল বা তথ্য নিয়ে গিয়ে থাকেন, তাহলে ইডি সরাসরি মমতা ব্যানার্জির এগেনস্টে স্টেপ নেয়নি কেন? অবশেষে দীর্ঘ সওয়াল জবাব শেষে বড় পদক্ষেপ নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। যেহেতু ইডি আদালতের রেকর্ড দিয়ে জানিয়েছে যে তারা কোনো নথি বাজেয়াপ্ত করেনি, তাই তৃণমূলের করা মামলার নিষ্পত্তি করেছে হাইকোর্ট। অন্যদিকে ইডি যে পাল্টা মামলাটি করেছিল, সেটি আপাতত মুলতুবি রাখা হয়েছে। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার গতি প্রকৃতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানির সিদ্ধান্তের তাৎপর্য জানতে এবং আগামী দিনের সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি জানতে আমরা কথা বলে নিয়েছিলাম বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। তার সঙ্গে কি কথা হলো শুনে নেওয়া যাক। আইপ্যাক মামলার যে শুনানি হলো, সেই শুনানির তাৎপর্য বা শুনানির যে ফলাফল আলটিমেটলি যেটা হলো, তার তাৎপর্য কতটা আপনার কাছে মনে হয়? দেখো, দুটো মামলা ছিল, তো তার মধ্যে একটা মামলার নিষ্পত্তি যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল, সেটা হাইকোর্টে বলা হলো যে সেটা নিষ্পত্তি হয়ে গেল। অর্থাৎ সেটা যে দাবিটা তৃণমূল কংগ্রেস করেছিল যে এরকম ভাবে অনেক কিছু তারা নিয়ে নিয়েছে, চুরি করেছে ইত্যাদি, সেগুলো ইডি জানিয়েছে যে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই, সুতরাং ওটা নিষ্পত্তি হয়ে গেল। এখন তৃণমূল কংগ্রেস এটাকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যাবে কি যাবে না, সেটা তো পরের ব্যাপার, সেটা দেখতে হবে, তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু অন্য যে মামলাটা, যেটা ইডির করা মামলা, যেটা সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে, সেই মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে আগামীকাল রয়েছে, মানে এটা সেই হেতু হাইকোর্টে এটা আর দায়িত্ব না নিয়ে শুভ্রা ঘোষ তার এজলাস থেকে সেটাকে সুপ্রিম কোর্টের দিকেই দেখিয়ে দিয়েছেন যে যখন ওখানে হচ্ছেই তখন ওখানেই হোক। এখন তার ফলে এই সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই পিং পং খেলাটা আর হলো না। এখন সুপ্রিম কোর্টে কি হতে পারে তার ভিত্তিতেই কিন্তু রাজনৈতিক তাৎপর্যটা নির্ভর করবে। এখন সুপ্রিম কোর্টের যেটা হবে সেটা তো আমরা আগাম প্রেডিক্ট করতে পারি না, যে কি বিচারের কি ধারাতে কি রায় হবে, সেটা সুপ্রিম কোর্টের কোনো, এবং সেটা মানে আমরা করতে পারি না, এবং সেটা আদালতের আইন অনুযায়ীও সেটা করা যায় না, এবং প্রেডিক্ট করাটা সেটা কিন্তু আইনসঙ্গতও নয়। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কতগুলো সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আমরা একটা হাইপোথেটিক্যাল ফিউচারিস্টিক আলোচনা করতে পারি। তাতে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, জানো, যে একটা জিনিস খুব পরিষ্কার যে ইডির যে দাবি যে মুখ্যমন্ত্রী সংবিধান বিরোধী কাজ করেছেন এবং ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করেছেন, কেন্দ্রেরই একটা এজেন্সির বিরুদ্ধে যদি রাজ্যেরই মুখ্যমন্ত্রী তিনি এরকম ভাবে ইন্টারভেন করেন এবং বাধা দেন তদন্তে, তাহলে তাকে গ্রেপ্তার পর্যন্ত করা যেতে পারে, আইনানুগ ব্যবস্থা নেওয়া বলতে সেটাই বোঝায়। এখন সেক্ষেত্রে তাহলে এফআইআর জারি করতে হবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কিন্তু সেইটা
করবে কি করবে না সেটা সুপ্রিম কোর্ট কি রায় দেবে এগুলো তো আগাম বলতে পারি না। কিন্তু এইটুকু বলা যায় যে এফআইআরটা আবার ইমপ্লিমেন্ট করা, শুধু তো এফআইআর জাজমেন্ট নয়, এফআইআরটাকে তো ইমপ্লিমেন্ট করতে গেলে সেটাকে কখন করবে কিভাবে করবে, ইডি আরো সময় নিতে পারে এবং ইডি সময় নিয়ে এটা এখন নির্বাচনের আগে কতদিন সময় নেবে, কিভাবে সময় নেবে, সেক্ষেত্রে কি হবে জানো, সেক্ষেত্রে রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। কিন্তু আদালতের কি মানে ফলো আপটা হবে সেটার জন্য হুম। আমাদের আগামীকাল পর্যন্ত আলো অপেক্ষা করতে হয়। আচ্ছা, আপনার কি মনে হয় মমতা ব্যানার্জির নেক্সট স্টেপ কি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মানে উনি খুব ব্যস্ত ছিলেন আহ, মা বগলা মায়ের একটা মন্দির প্রতিষ্ঠা কালীঘাটে সেসব হুম। নিয়ে, কিন্তু সেটা হয়ে যাওয়ার পরে তিনি আদালত কি হয়েছে না হয়েছে সভাপতি তার কাছেও সমস্ত খবর এসেছে এবং তিনি রাজনৈতিকভাবে এই যুদ্ধর জন্য হুম। একটা যুদ্ধ লড়াই করার জন্য প্রস্তুত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দিনের ডিএনএতে আমি 40 বছর ধরে দেখছি যে যখনই কোনো আক্রমণ হয় তখন তিনি আরো আহত বাঘিনী হয়ে গিয়ে আরো আরো বেশি করে প্রতি আক্রমণেও কিন্তু তিনি সাংঘাতিক একটা শক্তি পেয়ে যান। হুম। এক্ষেত্রে উনি কিন্তু ধরেই নিচ্ছেন যদি যদি তাকে গ্রেপ্তার বরণ করতে হয়, উনি সঙ্গে সঙ্গে সেখানে কোথাও রকম ভাবে তিনি পলায়নী মনোবৃত্তি না নিয়ে তিনি মানুষের আদালতের কাছে বিচার চেয়ে তিনি আদালতে যাবেন এবং গ্রেপ্তার বরণ করবেন। এখন সেইটা গ্রেপ্তার বরণ করার অর্ডার মানে দিলে তার রাজনৈতিক প্রতিক্রিয়া কি হবে সেটাও তো বিজেপি শীর্ষ নেতৃত্ব ভেবে দেখছেন, মোদী অমিত শাহকে সেটা ভাবতে হচ্ছে। হুম। এবং সেক্ষেত্রে কিন্তু যদি আজকে সিম্প্যাথি ওয়েভ শুরু হয়ে যায় যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, এখন দিল্লির মুখ্যমন্ত্রীও মহিলা হয়েছে সদ্য, হুম। কিন্তু এতদিন ধরে তো একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মায়াবতী হয়েছিলেন আগে, এতদিন ছিলেন না। তো এবং একজন বাঙালি মহিলা মুখ্যমন্ত্রীও কিন্তু প্রথম। হুম। সুতরাং এইরকম একটা বিরল ব্যক্তিত্ব এবং যিনি মানে স্ট্রিট ফাইটার হিসেবে দীর্ঘদিনের তার পরিচিতি আছে, সেই রকম একটা মানুষকে, এবং তার বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ নেই, যেটা কেজরিওয়াল কিংবা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছিল সেই সমস্ত চার্জশিট গুলোতে কিন্তু ছিল দুর্নীতির অভিযোগ। এক্ষেত্রে এফআইআর বা চার্জশিট যদি দাখিল করেও ইডি যদি সেগুলো নিয়ে যায়, সিবিআইতেও যদি সেটাকে ট্রান্সফার করা হয়, তদন্ত হয়, সবকিছু মেনে নিলাম, কিন্তু সেগুলোতে কিন্তু ইডি তদন্তে বাধা দানের অভিযোগ উঠছে, কিন্তু কোনো চৌর্যবৃত্তির অভিযোগ সেটা কিন্তু হচ্ছে না। এখন সেক্ষেত্রে রায় তো শুধু মুখ্যমন্ত্রীকে নিয়ে নয়, এরকমও হতে পারে যে প্রতীক জৈনের বিরুদ্ধে ইডি তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য সুপারিশ করতে পারে আদালতের কাছে, এবং সেক্ষেত্রে আদালত যদি ইতিবাচক অবস্থান নেয়, কি অবস্থান নেবে সেটা আমি প্রেডিক্ট করতে পারছি না, কিন্তু হুম। কি কি হতে পারে যে সেক্ষেত্রে প্রতীক জৈনকে আগামী দিনে গ্রেপ্তার বরণ করার চেষ্টা হতে পারে। এবং এবং সেক্ষেত্রে তারও প্রতিক্রিয়াটা কি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে আরো কম্ব্যাটেটিভ হয়ে উঠতে পারেন। সুতরাং এই সমস্ত সম্ভাব্য পরিস্থিতিটা তৃণমূল কংগ্রেসের দিক থেকে, আমি বিজেপির একটা আলাদা বিষয়, কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এই যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু মানে শি ইজ রেডি টু রিসিভ এনি শর্ট অফ অ্যাকশন ফ্রম এ আর কি। হুম। আইনের যা ব্যবস্থা হবে হবে, মানুষের কাছে তারপরে যাব, আমি কেন করেছি কি জন্য করেছি সেটাও বলার সুযোগ পাবো, এটা হচ্ছে ওনার লাইন অফ পলিটিক্যাল স্ট্র্যাটেজি। আচ্ছা, তো আজকে কলকাতা হাইকোর্টে তৃণমূলের মামলার নিষ্পত্তি হলো, ইডির মামলার মুলতুবি হলো। এই সমস্ত বিষয় তারপর যাওয়া হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যা রায় হবে, যা মামলা শুনানি হবে, সমস্ত কিছু অবশ্যই সমাজের প্রত্যেকের চোখ থাকবে সেই দিকে। এই সমস্ত পরিস্থিতিতে বিজেপির ঠিক কি রকম রোল হবে বলে আপনার মনে হয়? একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে বিজেপি কিন্তু খুব অ্যাগ্রেসিভ, হুম। যেটা সবাই অনেকে যেরকম বলে না যে সেটিং 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 এর তত্ত্বটা বরং যারা সেটিং তত্ত্বে বিশ্বাস করতো তারাই বরং এখন মানে বলতে পারবে না বা পারছে না। তার কারণ হচ্ছে এর থেকে বেশি মমতা বিরোধী কার্যকলাপ আর কি হতে পারে কেন্দ্রের পক্ষ থেকে। এখানে তো বরং দেখা যাচ্ছে যে যেভাবে মমতার বিরুদ্ধে মানে এফআইআর করার দাবি পর্যন্ত তুলে দিয়েছে এবং ইডি যেভাবে সুপ্রিম কোর্টে চলে গেল, এবং তাতে তো বোঝা যাচ্ছে যে এখানে বিজেপি কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভ। এবং হুম। যেখানে এসআইআর চলছে সেটা আর একটা বোন অফ কনটেনশন, সেখানে আবার একটা লড়াই চলছে। তার মাঝখানে এখন এই যে লড়াইটা, এই লড়াইটা লড়তে গেলেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপিকে আরো অ্যাগ্রেসিভ হতে হবে। এবং সুপ্রিম কোর্ট যদি এখন এফআইআর করতে বলে দেয়, সেক্ষেত্রে বিজেপিকে এবারে স্ট্র্যাটেজিটা নিতে হবে যে কতটা অ্যাগ্রেসিভ আমি হব। তার কারণটা হচ্ছে যে আমি যদি এখানে অ্যাগ্রেসিভ হই,
তাহলে আমাকে দেখতে হবে তার কি প্রতিক্রিয়া হবে। কেননা ওই গেরিলা ওয়ারফেয়ারে একটা কথা আছে যে ওয়ান স্টেপ ফরওয়ার্ড, টু স্টেপস ব্যাকওয়ার্ড। অর্থাৎ হুম। এক কদম এগিয়ে গিয়ে দু কদম পিছিয়ে আসা। কখন পিছবো, কখন এগোবো, এই টাইমিং গুলোও কিন্তু একটা শাসক দল, একটা রাজনৈতিক দল, তাদের প্রতিষ্ঠান, তাদেরকে ঠিক করতে হয়। এখানে বিজেপি যেটা করছে সেখানে বিজেপি আরো অ্যাগ্রেসিভ হবে, নাকি একটুখানি নিজেদেরকে স্ট্র্যাটেজিক্যালি পিছিয়ে এসে, কেননা অ্যাকশনটা কম নিয়ে যদি রাজনৈতিক আলেখ্য বা ন্যারেশন তৈরিতে জোর দেওয়া, অর্থাৎ হুম। বিজেপি দলগতভাবে সুপ্রিম কোর্টের একটা একটা রায় বা একটা বক্তব্যকে কেন্দ্র করে আরো বেশি করে মমতা বিরোধী অভিযান চালাবে, যেটা হচ্ছে ন্যারেশন তৈরির ক্ষেত্রে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম অ্যারেস্ট করে দেওয়া বা তার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা, সেগুলো তো তো মমতা লাভও হয়ে যেতে পারে। সেটা তো বিজেপি হুম। কখনো চাইতে পারে না। সুতরাং বিজেপির কাছে মানে অ্যাকশনের থেকেও বড় অ্যাকশন হচ্ছে একটা প্রচার অভিযান গড়ে তোলা। সেটাতে সক্রিয় নিশ্চয়ই বিজেপি হবে। আরো বেশি করে মমতার বিরুদ্ধে প্রচার যাতে চালিয়ে নেওয়া যেতে পারে, যাকে বলে আমরা ইংরেজিতে বলি টকিং পয়েন্ট। এই টকিং পয়েন্ট গুলো বিজেপি তৈরি করবে, রাখবে এবং প্রচার অভিযান চালাবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রচার অভিযান যে চালাবে এটা হুম। নিয়ে কোনো সন্দেহ নেই। হুম। হুম। গভর্নমেন্টের অ্যাকশন কতটা হবে সেটাও কিছুটা নির্ভর করবে সুপ্রিম কোর্ট কি বলছে তার উপরে। আচ্ছা, এরকমও তো হতে পারে সুপ্রিম কোর্ট একটু পিছিয়ে দিতে পারে শুনানি, যেটা অনেক সময় হয় যে ডিলে করিয়ে দিয়ে ইস্যুটাকে জীবন্ত রেখে আর একটু সময় নিতে পারে সুপ্রিম কোর্ট। অনেক হুম। কিছু হতে পারে। সুতরাং সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে নিয়ে কোনো এক্সক্লুসিভ মানে অ্যাডভান্স মানে প্রেডিকশন, সেটা আমি হুম। কখনো করব না। আমি জ্যোতিষীও নই এবং আমি ওটা করা অনুচিত আইনগতভাবে। কিন্তু বিশ্লেষণে একটা কথা বলতে পারি যে বিজেপি এই মুহূর্তে খুব আক্রমণাত্মক। সুপ্রিম কোর্টের বিচারে কি বলা হচ্ছে সেটার ভিত্তিতে বিজেপি আরো পরবর্তী রণকৌশল স্থির করবে। তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে আহ, দুটি রাজনৈতিক দলই বুঝতে পারছে যে এই পুরো ঘটনার একটা রাজনৈতিক প্রভাব পড়বে ভোটের আগে? এর প্রভাব নিশ্চয়ই পড়বে। এখন সেটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সেটা দেখার বিষয়। তার কারণটা হচ্ছে যে প্রভাব যে পড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এখন যা ঘটনার ঘটা, হুম। তার মধ্যে কিন্তু প্রথম বিষয় হয়ে উঠেছে এখন এই ইডির বিষয়টা। তার আগে পর্যন্ত ছিল এসআইআর এর বিষয়টা। একদম। এসআইআর এরও ফেব্রুয়ারি মাসের একদম প্রথমার্ধে ফাইনাল তালিকা, পূর্ণ তালিকা প্রকাশের কথা। সেখানে হুম। কত লক্ষ ভোটার বাদ যাবে, আর কি রাজনৈতিক প্রতিক্রিয়া হবে, সেখানে কতজন অনুপ্রবেশকারী, কতজন রোহিঙ্গা শেষ পর্যন্ত চিহ্নিত হলো, এগুলো সমস্ত এখন দেখা যাবে এবং তার বিরুদ্ধে জেলায় জেলায় অনেক বিএলও ইস্তফা, হ্যাঁ, এবং এই গণ ইস্তফা বাড়বে কিনা, কি রাজনৈতিক প্রতিক্রিয়া এসআইআর নিয়ে হবে সেটা যেমন একটা ব্যাপার, কিন্তু এই বিষয়টা যেটা নিয়ে আজ আজ আমরা আলোচনা করছি হুম। সেটাও কিন্তু একটা অগ্রাধিকার পেয়ে গেল। এসআইআরটাকেও ডাইভার্ট করে বিজেপি কি তবে এই ইস্যুটাতে আরো বেশি করে প্রচারের দিকে গিয়ে তার ফায়দা নিতে চাইবে, এবং সেখানে মমতার পাল্টা রণকৌশলটা কি হবে হুম। সেটাও কিন্তু মমতা কষছে। সবটাই সুপ্রিম কোর্টের কালকে জাজমেন্টের উপর অনেকটা কিছু নির্ভর করছে। এবং এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল মহাকালের মন্দির, হ্যাঁ, সেইটা স্থাপনার অনুষ্ঠানে তিনি যাচ্ছেন এবং পরশুদিন যাচ্ছেন এবং পরশুদিন মহাকালের মন্দিরের প্রতিষ্ঠা, এবং তার পরের দিন মানে তরশুদিন কিন্তু ওখানে ওই সার্কিট বেঞ্চের একটা অনুষ্ঠান আছে উদ্বোধনের, এবং সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো আসারও কথা আছে। আচ্ছা। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে মুখ্যমন্ত্রীর সরাসরি দেখা এবং ফটো অপরচুনিটি, কথা বলার সুযোগও হবে সেদিন। কিন্তু তার আগে সুপ্রিম কোর্ট যদি এখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই একটা কোনো নির্দেশ দিয়ে দেয়, তারপর সুপ্রিম কোর্টের বিচারপতির সাথে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাটা হবে কিনা, তিনি পাশাপাশি বসে ছবি তুলবেন কিনা, কি ধরনের পরিস্থিতি দাঁড়াবে, কোনটার কি রাজনৈতিক অর্থ বিশ্লেষণ মানে, এগুলো এখন সবটাই আমরা সাংবাদিকরা অধীর আগ্রহে এখন অপেক্ষা করে আছি আগামীকাল শীর্ষ আদালত কি বলছে তার দিকে। তার ভিত্তিতেই দুটি দলেরই রাজনৈতিক পদক্ষেপ নির্ধারিত হবে। সুতরাং বলা যায় এই পুরো বিষয়টি এখন সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে। আইপ্যাক মামলার জল আরো কত দূর গড়ায় সেদিকেই নজর থাকবে রাজ্যের রাজনৈতিক মহলের। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।